জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। স্বৈরশাসনের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের কথা সবসময় স্মরণে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি নিয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান, যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে। সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। আমরা বাংলাদেশে আমাদের আরো অনেক মাহফুজুল্লাহ ভাই দরকার। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের 3 কোটি নেতাকর্মীকে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর গণজামায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদকে 6 মাস আগে তাড়ানো হলেও এটিএম আজহারুল ইসলাম এখনও ফ্যাসিবাদের বোঝা বয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বেচ্ছায় 25 তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন তিনি। যেদিন আজহারুল ইসলাম মুক্ত হবে তারপর দিন কারাগার থেকে বের হবেন তিনি। এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকে শহরের আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রী শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইল থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সাভার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর ঘটনার আগে 3 দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়। ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন। মামলার বিবরণীতে জানা যায়, 17 তারিখ রাত 11টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস নামের একটি বাস। পথের মধ্যে রাত 12:30টার দিকে ডাকাত দল বাসটিতে যাত্রীবাসে উঠে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাতি করে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে চালক গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়। পরে যাত্রীদের চাপে রাজশাহী যাওয়ার পথে কৌশলে বাসটি আটকে চালক, সহযোগী ও সুপারভাইজারকে পুলিশে দেয়া হয়। সহায়তা চাওয়া হয় নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের। পরে পুলিশ 54 ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হয়ে যায় সবাই। একই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঝিনাইদহ শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2 মোটরসাইকেল ও গুলির খোসা পাওয়া গেছে। পুলিশ জানায়, গেল রাত 10টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ 3 জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় 2টি মোটরসাইকেল ও গুলির খোসা। নিহত 3 জনই চরমপন্থী দলের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনী। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। বইমেলায় 22তম দিন আজ। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে জমে ওঠে মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেরিন অ্যানি। কিছুক্ষণ আগেই শিশু প্রহর শেষ হয়েছে। আজ কেমন ছিল শিশু প্রহর? এছাড়া ছুটির দিনে অন্যান্য স্টলগুলোতে পাঠকের ভিড় কেমন দেখছেন জানাবেন।
সোনালী, যেহেতু আজকে ছুটির দিন, তো সেই জায়গা থেকে সকাল 11টায় বইমেলার যে গেট সেটি খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু যেহেতু এই সরকারি ছুটি শুরুই হয় শিশু প্রহরের আয়োজন দিয়ে, তো সেই জায়গা থেকে শিশুদের এবং অভিভাবকদের ভিড় কিন্তু বইমেলার প্রাঙ্গণে দেখতে পাওয়া যায় এবং তাদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে ওঠে শিশু প্রহর। এবং এই শিশু প্রহরের যে প্রধান আকর্ষণ সিসিমপুর, সেই সিসিমপুর না থাকে কিন্তু অনেক অভিভাবক এবং শিশুরাই কিন্তু অনেকটা আসলে হতাশায় প্রকাশ করেছেন। তারা বলছেন যে প্রতি বছর বাচ্চাদের একটি আসলে মূল আকর্ষণই থাকে বাচ্চাদের কাছে, এই সিসিমপুর সেটি না থাকে অনেকেই আসলে হতাশ হয়েছে, যারা আসলে না জানেন যে এবার আসলে সিসিমপুর আয়োজন করা হয়নি। এছাড়াও যারা শিশুরা এসেছেন তারা কিন্তু নতুন নতুন বইয়ের মলাট দেখে তাদের পছন্দ অনুযায়ী কিন্তু তারা তাদের বই কিনেছে এবং স্টল মালিক যারা আছেন তারা বলছেন যে প্রতি বছরের মতো এবছরও শিশু চত্বরে আসলে শিশুদের যে আনাগোনা সেটি রয়েছে, তবে সিসিমপুরে আয়োজন না থাকে এবছর গ্রাহক কিছুটা কম, তবে বই বিক্রি ভালো চলছে বলে তারা জানিয়েছে। এছাড়াও এবার কিন্তু আসলে শুধু ক্ষুদে পাঠক নয়, ক্ষুদে পাঠকের পাশাপাশি ক্ষুদে লেখকদেরও এই শিশু প্রহরে দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের যে বইয়ের যে গল্প লেখার যে ইচ্ছা সেটি কিন্তু সেই গল্পের মাধ্যমে তারা প্রকাশ করেছে তাদের বইয়ের মধ্যে। এছাড়া এবার সিসিমপুর না থাকলেও কিন্তু এখানে শিশুদের জন্য আসলে গল্পের আসর, ম্যাজিক শো এবং গানের আয়োজন করা হয়েছে এবং যেটিতে আসলে অনেক শিশু অভিভাবকরাই অনেকটা দেখা গেছে এটিকে উপভোগও করেছেন। এর পাশাপাশি কিন্তু দেখা গিয়েছে যে আসলে যারা বিভিন্ন স্কুল থেকেও বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন অনেক বাচ্চাদের নিয়েও কিন্তু অনেক প্রতিষ্ঠানকে আসতে দেখা গেছে। আসলে অভিভাবকরা চাচ্ছেন যে এই যে প্রতি বছর বইমেলায় এই শিশু প্রহরের আয়োজনে কিন্তু বাচ্চাদের যে আসলে বইয়ের প্রতি যে আগ্রহ সেটি বাড়ানোর জন্য কিন্তু তারা এখানে নিয়ে আসে। এছাড়াও যদি এই শিশু প্রহর কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং যেহেতু সরকারি ছুটি সেই জায়গা থেকে কিন্তু যে বলা চলে যে এখন যারা আসলে বই প্রেমীরা আছে পুরো বই মেলা প্রাঙ্গণে কিন্তু তাদের পদচারণা দেখা যাচ্ছে এবং অন্যান্য সপ্তাহে দেখা গিয়েছে যে বই মেলায় আসলে পাঠকদের সংখ্যা অনেকটাই কম দেখা গেল। এবার কিন্তু আসলে যেহেতু বইমেলা শেষের দিকে সেই জায়গা থেকে এই শেষের এই সরকারি ছুটিটাকে আসলে দেখা যাচ্ছে যে বইপ্রেমীরা কাজে লাগিয়ে তারা এই সকাল থেকেই এই বইমেলা প্রাঙ্গণে আছেন এবং আজকে কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই বইমেলা আসলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এবং বইপ্রেমীরা কিন্তু তারা আসছেন এবং তারা তাদের পছন্দসই বই কিন্তু এখান থেকে কিনছেন এবং অনেকেই দেখা যাচ্ছে যে আসলে বইয়ের যে যাদের আসলে বই কিনতে যাওয়ার যেসব লেখকদের উদ্দেশ্যে তারা সাথে তাদের সাথেও কিন্তু তারা দেখা করছেন এবং ইতিমধ্যে এখানে কিন্তু পাঠকরা বেশ আসলে পাঠকদের পদচারণায় কিন্তু মুখরিত হয়েছে বইমেলা। তো সোনালী, এই ছিল আমার কাছ থেকে বইমেলা থেকে সর্বশেষ। বইমেলার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন আনি। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। ভোরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় 10 কিলোমিটারের মিনি ম্যারাথন শুরু হয়। 14 থেকে 50 বছর বয়সী 1300 দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। বলেন, মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি ম্যারাথন দেশ গঠনে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগায়। সুস্বাস্থ্য বিষয়ক ও সচেতনতা বাড়াতে সরকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখা হবে। ম্যারাথনে নারী ও পুরুষ ক্যাটাগরিতে 25 জন দৌড়বিদকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে রেস কিট, রেস মিল এবং ম্যারাথন সম্পন্নকারীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার ও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে 602 ফিলিস্তিনি কারাবন্দীকে। যুদ্ধবিরতির পর 6ষ্ঠ দফায় বন্দি বিনিময় করছে দুপক্ষ। এর আগে বৃহস্পতিবার পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ হস্তান্তরের অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে, যার মূল্য পরিশোধ করতে হবে বলে হুমকি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শুক্রবার নির্ধারিত জিম্মির মরদেহ হস্তান্তরের পর অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করে হামাস। এদিকে গাজা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে শুক্রবার সৌদি আরবে বৈঠক করেছে 7টি আরব ও উপসাগরীয় দেশ। বৈঠক শেষে সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, ফিলিস্তিনের সমর্থন ও উপত্যকা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো পরামর্শ প্রদান করেছে।
ব্রাজিলে বাস ট্রাকের সংঘর্ষে 12 শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে, আহত অন্তত 21 জন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়েছে। শুক্রবার ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় শিক্ষার্থীদের বহনকারী ওই বাসটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুলিশ আরও জানিয়েছে নিহতদের প্রত্যেকেই ইউনিভার্সিটি অফ ফ্র্যাঙ্কার শিক্ষার্থী। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর হলেও বাকিরা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এ ঘটনায় সাও পাওলো রাজ্যে 3 দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাদি মাতারকে 25 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশের রায় আসতে পারে। আগামী 23 এপ্রিল সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। 2022 সালের 12ই আগস্ট নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে রুশদির মুখ ও ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়। এতে তিনি এক চোখের দৃষ্টি হারান, তার একটি হাতের কর্মক্ষমতাও চলে গেছে। 1988 সালে দ্য স্যাটনিক ভার্সেস প্রকাশের পর ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে রুশদিকে ঘিরে শুরু হয় বিতর্ক। বইটি প্রকাশের 1 বছরের মাথায় সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে দুবাই থেকে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাতে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছায় শান্তরা। সন্ধ্যায় অনুশীলনের কথা রয়েছে তাদের। সোমবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল সবুজের দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সে ম্যাচে কিউইদের বিপক্ষে হারলে আসর থেকে বিদায়ে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের, কারণ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারায় পয়েন্ট পায়নি ফিল সিমন্স শিষ্যরা। 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাইগারদের। নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। লাহোরে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। গেল সেপ্টেম্বরে 5টি ওয়ানডেতে মুখোমুখি হয় 2 দল, তাতে 3-2 ব্যবধানে এগিয়ে অজিরা। সম্প্রতি নিজেদের সেরা একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে ইংলিশরা। জ্যাকব বেথেলের ইনজুরিতে সমস্যা বেড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সল্ট আর বেনটাকে ওপেন করবেন। প্রথমবার তিনি ব্যাট করবেন জেমি স্মিথ, একই সঙ্গে উইকেট কিপারের দায়িত্বটাও সামলাবেন তিনি। জো রুটকে ব্যাট করতে হবে 4-এ, আর জশ বাটলার আর লিভিংস্টোনকে খেলতে হবে পরের পজিশনে। তবে এই একাদশে বোলিং অ্যাটাকও ঠিকঠাক হচ্ছে না ইংলিশদের। 2 পার্ট টাইমার রুট আর লিভিংস্টোনকে তাই হাত ঘোরাতে হবে অন্তত 10 ওভার। অন্যদিকে ভালো ছন্দে আছে অজিরা। ট্রাভিস হেড, স্টিভ স্মিথ ও লেবুশেইনরা ব্যাট হাতে দারুণ ফর্মে, তবে কামিন্স স্টার্কদের অভাব ভোগাতে পারে তাদেরকেও। লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। রাত 2টার কাতালান ক্লাবটির প্রতিপক্ষ লাস পালমাস। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট এখন 51, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। যে কারণে শীর্ষস্থান মজবুত করতে পয়েন্ট পাওয়ার বিকল্প হ্যান্সি ফ্লিকদের সামনে। একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে আলাভেস, ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়া। এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একাধিক ম্যাচ। পৃথক ম্যাচে খেলবে ম্যান ইউ, আর্সেনাল আর চেলসি। এদিকে জার্মান বুন্দেসলিগায় 2টি আর সৌদি প্রো লিগে আছে 1টি করে ম্যাচ।
16 বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন চলছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল করেছেন, তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত স্বৈরাচার তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই। দিতেই পারেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে, যারা দেশ নিয়ে চিন্তা করেন, দেশের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন। অবশ্যই প্রতিটি মানুষের অধিকার আছে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি চিন্তা ভাবনা সেগুলো উপস্থাপন করার জন্য মানুষের সামনে। এখানেই পার্থক্য। অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন, সংস্কার বিষয়ে কথা বলছেন, তাদের সাথে বিএনপির পার্থক্যটা এখানে। কোথায়? বিএনপি স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যখন মানুষকে, আমাদের শত শত নেতাকর্মীকে গুম খুন করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল, যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। সেই স্বৈরাচারের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই সময় আমরা আমাদের পাশে, আমাদের সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন, আন্দোলন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক কতগুলো রাজনৈতিক দল। সেই দলগুলোকে আমরা সাথে পেয়েছিলাম, তাদের সাথে আলোচনা করে, তাদেরকে সাথে নিয়ে আমরা 31 দফা উপস্থাপন করেছিলাম। আজ আমরা অনেক ব্যক্তির কাছে অনেক কথা, বড় বড় সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি। আমরা অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু 16 বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন চলছে এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ করছি এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।